নমস্কার সবাইকে। ইনক্রিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। একটা ভালো ম্যাচ জিতলো আজ বাংলাদেশ এবং বলা যায় সুপার এইটের মোটামুটি সুপার এইটে বাংলাদেশ পৌঁছে গেছে। কিছু একটা হিসাব রয়ে গেছে, যদি যদিও নেদারল্যান্ডের একটা চান্স এখনও আছে, কিন্তু অনেক কঠিন হয়ে যাবে নেদারল্যান্ডের জন্য। বাংলাদেশ মোটামুটি সুপার এইটের জন্য এগিয়ে গেছে। একটা ভালো ম্যাচ ছিল এবং বাংলাদেশের জন্য অনেকটা প্লাস পয়েন্ট আছে এই ম্যাচের, যেগুলো নেক্সট ম্যাচগুলো তো বাংলাদেশের কাজে লাগবে। সবথেকে বড় বিষয় হচ্ছে সাকিব আল হাসানের ফর্মে ফেরা। দীর্ঘ প্রায় 2 বছর পর সাকিব আল হাসান টি-20 ইন্টারন্যাশনালে 50 রানে দেখা পেলেন এবং একটা ম্যাচ উইনিং নক সঙ্গে তিনি ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিলেন। তো ম্যাচটা যদি আমার প্রথম থেকে বলি, বাংলাদেশের ব্যাটিং টসে জিতলো আজ নেদারল্যান্ড এবং নেদারল্যান্ডের ক্যাপ্টেন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আর সিদ্ধান্তটা এক প্রকার ঠিকই ছিল, কারণ এই যে স্টেডিয়ামে আজ খেলাটা হয়েছিল দীর্ঘ 10 বছর পর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে এই মাঠে। আর এই মাঠটার কথা যদি বলি, বাংলাদেশের জন্য অনেক লাকি মাঠ। তারা প্রথম ওভারসিজ টেস্ট উইন এই মাঠেই করেছিল, জিতেছিল তারা 2009-এ। তো একটা লাকি মাঠ বাংলাদেশের জন্য এটা। তো বাংলাদেশ ওপেনিং সেই, যেটা বাংলাদেশের দর্শকদের অভ্যাস হয়ে গেছে দেখে, পাওয়ার প্লের ব্যাটিং কখনোই বাংলাদেশে ভালো হচ্ছে না, আজও সেম। ক্যাপ্টেন শান্ত এবং লিটন দাস দুজনেই ব্যর্থ এবং এই দুজনের ফর্মে ফেরা খুব বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য। লিটন 1 রান, শান্ত 1 রান, দুজনেই ব্যর্থ। কিন্তু 4 নম্বরে আজকে আবার সাকিবকে পাঠাবে এবং এটাই আমি বলবো যে একটা ব্রেভ ডিসিশন নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ টিম। বাংলাদেশ দল একটা সাহসী পদক্ষেপ নিয়েছে সাকিবকে আবার পাঠানো। কারণ একটা কথা উঠে গেছিল মিডলে সাকিবকে প্লেইং 11 থেকে বাদ দেওয়ার, বা সাকিব পারফর্ম করছে না। ইভেন আমাদের বীরেন্দ্র সেহবাগও বলেছিলেন যে সাকিবকে এখন ভাবতে হবে যে উনি ইন্টারন্যাশনাল টি-20 খেলবেন কি না, কারণ দীর্ঘ 2-2.5 বছর থেকে অনেক বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। বিশেষ করে বোলিং ব্যাটিং দুটোটার ক্ষেত্রেই উনি বাজে পারফর্ম করছিলেন। কিন্তু আজকে বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট যে সাকিব ম্যাচ জিতিয়েছেন, এবং শুধু ম্যাচ জিতিয়েছেন না, ভালো ব্যাটিং করেছেন, 9টা বাউন্ডারি মেরেছেন, 60-এর উপরে রান করেছেন। সেই সঙ্গে ভালো ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ লাস্টে। কিন্তু মাহমুদুল্লাহ যদি একটু ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতেন, বাংলাদেশের স্কোরটা হয়তো একটু বেশি হতো। তারপরেও বাংলাদেশ লাস্ট 5 ওভারে প্রায় 55-56 রান তুলেছে, যার দরুন বাংলাদেশের স্কোরটা 159 পর্যন্ত গেছে। তো 159টা এই পিচের কন্ডিশন, এই পিচে যেহেতু আগে কোনো ম্যাচ হয়নি, তখনও বোঝা যাচ্ছিল না যে কেমন স্কোর, উইনিং টোটাল না অ্যাভারেজ স্কোর না বিলো অ্যাভারেজ স্কোর, তা বোঝা যাচ্ছিল না। যখন নেদারল্যান্ড ব্যাটিং শুরু করলো, প্রথম দিকে বাংলাদেশ ব্যাকটো পেল, কিন্তু বিক্রমজিৎ সিং যেভাবে ব্যাটিং করছিলেন, একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা অনায়াসে নেদারল্যান্ড জিতবে। ওখান থেকে আবার উইকেট পেল বাংলাদেশ এবং একটা পার্টনারশিপ তৈরি হলো, যে পার্টনারশিপটা মোটামুটি ম্যাচটা বাংলাদেশের হাত থেকে নিয়ে গেছিল। এখানে এঙ্গেলবের্ট এবং এডওয়ার্ডস মিলে যে পার্টনারশিপটা করেছিলেন, আমি একটাবার ধরে নিয়েছিলাম হয়তোবা ম্যাচটা চলে গেছে বাংলাদেশের হাত থেকে। কিন্তু আরেকটা জিনিস, বাংলাদেশের রিশাদ যে লেগ স্পিনার, এই যুগে রিস্ট স্পিনারদের যুগে যে লেগ স্পিন করে এখন উইকেট পাওয়া যায়, তা আজ তিনি দেখিয়ে দিলেন এবং একাই তিনি একটি ওভারে 2টো উইকেট নিয়ে একাই ম্যাচের মোড় রিশাদ ঘুরিয়ে দিলেন। সেই সঙ্গে মুস্তাফিজুর, যিনি একজন বিশ্বমানের বোলার, ওনারও ফর্ম অনেকদিন থেকে বাজে হচ্ছিল। মিডিলে আইপিএলে তিনি ভালো ক্রিকেট খেলেছেন এবং বাংলাদেশের দলে এসে আবারও তিনি ভালো ক্রিকেট খেলছেন, ভালো বোলিং করছেন। তো ওই লাস্ট 5 ওভারে নেদারল্যান্ডস, কি বলবো, মানে জেতা ম্যাচটা নেদারল্যান্ডস হেরে গেছে, যেখানে মুস্তাফিজুরের বল ব্যাটে লাগাতে পারছিল না নেদারল্যান্ড, আর রিশাদের পরপর উইকেটগুলো নেদারল্যান্ডের কোমর এক প্রকার ভেঙে দিয়েছিল। তো এই ম্যাচটা থেকে বাংলাদেশ সুপার 8 প্রায় নিশ্চিত করে নিয়েছে। নেদারল্যান্ডসের জন্য অনেকটা কঠিন হয়ে গেছে সুপার 8-এ যাওয়া, কিন্তু নেদারল্যান্ডও ডিজার্ভ করে। যে ধরনের পারফর্ম গোটা টুর্নামেন্টে নেদারল্যান্ড এখন পর্যন্ত করেছে, বা আজকেও যদি আমরা দুটো ইনিংস মিলে শুধু 10 ওভার দেখি, লাস্ট বাংলাদেশের ব্যাটিংয়ের সময় লাস্ট 5 ওভার এবং নেদারল্যান্ডের ব্যাটিংয়ের লাস্ট 5 ওভার, ওই 10টি ওভার নেদারল্যান্ড বাজে ক্রিকেট খেলছে এবং যার দরুন আজ রেজাল্ট এমন হলো। বাংলাদেশের অনেক কিছু পাওনা আছে আজ ম্যাচ থেকে, বিশেষ করে সাকিব আল হাসান। উনি ভালো অলরাউন্ডার, বিশ্বমানের আমি বলতে চাই না, কারণ বাংলাদেশের জন্য উনি সর্বকালের সেরা অলরাউন্ডার।
এবং সাকিবুল হাসান একজন ম্যাচ উইনার। সাকিবুল হাসানের ফর্মে ফেরাটা খুব বেশি প্রয়োজন ছিল বাংলাদেশের, এবং ঠিক সেই সময়টাতে ইউনিফর্মে ফিরেছেন, যেখানে নেক্সট ম্যাচগুলো একটা ম্যাচ পরেই সুপার 8-এর ম্যাচ শুরু হবে, এবং সেই সময়টাতেই তিনি ফর্মে ফিরেছেন, এবং এটা একটা ভালো দিক বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ পুরো টুর্নামেন্টের জন্য। আজকে লিটন দাস কিন্তু একটা খুব ভালো স্টাম্পিং করেছেন মাহমুদুল্লাহর বলে, এবং এই বিক্রম সিংকের এই আউটের পর থেকেই মোটামুটি ম্যাচটা নেদারল্যান্ডসের হাত থেকে সরতে শুরু করে। তো এটা ভালো ম্যাচ ছিল বাংলাদেশের দর্শকদের জন্য, বাংলাদেশ টিমের জন্য, এবং যেভাবে তারা অনেকটা ম্যাচ ক্লোজ গিয়ে হারছিল, এখান থেকে একটা জয় পাওয়া বাংলাদেশের খুব বেশি দরকারও ছিল। আর বাকি যদি সবটি গ্রুপের কথা আমরা বলি, 4টে টিম 4টে গ্রুপ থেকে অলরেডি সুপার 8-এ চলে গেছে। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। 4টে দল আমরা পেয়ে গেছি অলরেডি। বাকি 4টে টিম আমার মনে হচ্ছে বাংলাদেশ কোয়ালিফাই করবে এই গ্রুপ থেকে, আরেকটা গ্রুপ থেকে আফগানিস্তান কোয়ালিফাই করবে। আর ভারত পাকিস্তানের যে গ্রুপটা, এখানে কিন্তু এখনও আমি বলতে পারছি না যে ঠিক কোন টিমটা কোয়ালিফাই করবে, কারণ ইউএসএ নেক্সট ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে, পাকিস্তানের নেক্সট ম্যাচ আছে, তো এখনও বোঝা যাচ্ছে না। রান রেটে কিন্তু পাকিস্তান পিছিয়ে আছে। নেক্সট ম্যাচ যদি ওই ইউএসএ ভালোভাবে জেতে, সঙ্গে পাকিস্তানও যদি জিতে যায়, তাহলে রান রেটের ব্যাপার আসবে। পাকিস্তান যদি নেক্সট ম্যাচ হেরে যায়, তাহলে ইজিলি ইউএসএ কোয়ালিফাই করবে। এখন দেখা যাক কী হয়। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য কিন্তু এই বিশ্বকাপটা খুবই খারাপ। ওয়েস্ট ইন্ডিজের সাথে আজ তারা হারলো ম্যাচটা, এবং আফগানিস্তান ভালোভাবে দুটো ম্যাচ জিতে এগিয়ে আছে। তো আমার মনে হচ্ছে ওই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ তো সুপার 8-এ চলে গেছে, আর নেক্সট আফগানিস্তান সুপার 8 খেলবে। অন্যদিকে শ্রীলঙ্কা আউট ওয়ার্ল্ড কাপ থেকে। এই গ্রুপের বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা অলরেডি সুপার 8 খেলছে, বাংলাদেশের চান্সটা আছে। আর অস্ট্রেলিয়া ওইদিকে কোয়ালিফাই করে নিয়েছে সুপার 8-এর জন্য। তো এখন পর্যন্ত ভালো ওয়ার্ল্ড কাপ চলছে। আজকের ম্যাচটাও ভালো ছিল। এক্ষুনি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, এখন একটা ইংল্যান্ড আর ওমানের ম্যাচ চলছে। ইংল্যান্ডেরও কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা বৃষ্টির জন্য একটা ম্যাচ 1 পয়েন্ট পেল। ইংল্যান্ডের জন্য এখনও অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাক, স্কটল্যান্ড অনেকটা এগিয়ে আছে 5 পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া তো অলরেডি সুপার 8-এ চলে গেছে। এখন ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে আমার মনে হয় ইংল্যান্ড এবার আনলাকি থাকবে যদি সুপার 8 খেলতে না পারে, কারণ একটা ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট গ্রুপ স্টেজে যদি বৃষ্টি একটা ম্যাচ নষ্ট করে দেয়, তাহলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় পয়েন্ট ঠিকঠাক করে কোয়ালিফাই করা। তো স্কটল্যান্ড হয়তো বা এবার সুপার 8-এ চলে যেতে পারে। তো এভাবেই আগামীকালকের ম্যাচের পর আবার আমি আসবো আপনাদের সামনে ভিডিও নিয়ে। আপনারা সবাই সঙ্গে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ লাইক অ্যান্ড ফলো করে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ।